নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আপনাদের সেই শিক্ষণীয় অনুষ্ঠান নিয়ে, এবং খুবভাবে আপনাদের অনেক কিছু আপনাদের জানার বিষয় থাকে, সেই অজানা তথ্যগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরি। এবং আমাদের জীবনের তো নানান ঘাত প্রতিঘাত, নানান বাধা বিঘ্ন সবকিছুকে পেরিয়ে আমরা পৌঁছে যাই হয়তো সফলতার দিকে। কিন্তু সেই ঘাত প্রতিঘাত এবং নানান দুর্যোগ নানান সমস্যা সেগুলো অনেকটাই সময় নিয়ে নেয়। যখন আমরা শেষ দিকে হয়তো সফলতাকে পাই, তখন হয়তো অনেকটা সময় পেরিয়ে যায়, তখন আমরা আফসোস করি সত্যিই তাই আমরা আজ শেষ অবস্থায় এসে গেছি, তখন আমরা সফলতা পেয়েছি। তাই প্রতিদিনই আমরা এই কথাটা ভাবি যখন আমাদের সফলতার জায়গায় পৌঁছে যাই। কিন্তু আমরা যদি প্রথম থেকেই যদি আমরা সেরকম ভাবে একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই, একজন এডুকেটেড, একজন নলেজেবল এবং জ্যোতিষ নিয়ে যার পড়াশুনো দীর্ঘ মানে অধ্যাবসায়, এবং যিনি এই বিষয়ে যথেষ্টই পরিপক্ক, সেই ব্যক্তিত্বর কাছে যখন আমরা পৌঁছে যাই বা পাই, তখনই মনে হয় সত্যি আরো আগে যদি তাকে পেতাম তাহলে হয়তো আমাদের জীবনটা ঘুরে যেত, আমাদের জীবনটা হয়তো আরো আগে সফলতায় পরিপূর্ণ হতো। সত্যি তার জন্য এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, কিভাবে আপনারা ভালো থাকবেন, কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ আপনাকে ঘিরে রাখবে, এবং সফলতার চূড়ায় কিভাবে আপনি পৌঁছে যাবেন খুব সহজেই, একদম খুব স্মুথলি যাতে পৌঁছে যান, সেই নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তখন আমাদের প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়। কেন আলোচনা করা হয় তার কারণ একটাই, যে আপনারা যাতে সহজে সেটা বুঝতে পারেন। খুব বিভিন্ন স্তরের জন্য আমাদের এই আলোচনা হয়, একবারে নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত, যেসব যারা সহজে এই জিনিসগুলোকে গ্রহণ করতে পারেন, তখন আমরা সেটা বুঝতেই পারি যে তখন আপনারা সেইভাবে গ্রহণ করছেন অনুষ্ঠানটি। আজও যখন তিনি আছেন, আমার অনেক জিজ্ঞাসা রয়েছে আপনাদের হয়ে, কিন্তু আমি সেই জিজ্ঞাসা রাখবো, তখন আপনারা সেইভাবেই বসে রয়েছেন। আজও তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু সংখ্যা তত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ এবং কেপি অ্যাস্ট্রোলজার। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নিই আরেকটি নতুন কিছু বিষয় নিয়ে, তার কাছে আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। সরাসরি তার কাছে চলে যাব। স্যার স্বাগত। নমস্কার স্যার, প্রথমে আমরা বললাম আমরা অনেক বাধা বিঘ্ন, তারপরে অনেক কষ্ট, অনেক মানে দুর্গম পথ পেরিয়ে সেই কবে সেই হয়তো বছর মানে আমাদের জীবনের প্রায় শেষ প্রান্তে গিয়ে আমরা সফলতাকে ফিরে পাই অনেক সময়, বা অনেকে পায়ও না, না পেয়েও অনেকে মৃত্যুবরণ করে, আক্ষেপটা থেকে যায়, আফসোসটা থেকে যায়। কিন্তু যখন আপনার কাছে মানুষরা আসেন, প্রচুর মানুষ, অসংখ্য মানুষরা দূর দূর প্রান্ত থেকে, শুধুমাত্র কলকাতার মধ্যে আপনি সীমাবদ্ধ নন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিদেশের মাটিতেও কিন্তু আপনার নাম ডাক হয়ে গেছে, তখন তারাও আসছেন, ফোনের মাধ্যমে কথা বলছেন, তার মাধ্যমে আপনি সেরকমভাবে জানাচ্ছেন কিভাবে প্রেডিকশন, কিভাবে প্রতিকার, কিভাবে প্রতিবিধান দেওয়া যায়, সবকিছু বিশদভাবে কিন্তু আপনি সেইভাবে মানুষকে সচেতন করে দিচ্ছেন, এবং সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি সেই তাদেরকে 100% রেজাল্টটা দিচ্ছেন। আমরা তো এরকম প্রতিদিনই আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, বিভিন্ন আমাদের জীবনের কাহিনী আপনি বলেন যে এই এই শুভত্বগুলো আমাদের জীবনে থাকে জাতক জাতিকাদের মধ্যে। আজকে কিন্তু আমরা একটা বিশেষ টপিক রেখেছি, যেটা হলো তিথি। তিথি হলো আমাদের 30 দিনের মধ্যে 15 দিন হলো অমাবস্যা তিথি, 15 দিন হলো পূর্ণিমা তিথি। আমরা সে বিষয়ে কিন্তু মানুষরা ভীষণভাবে অপেক্ষা করছেন, তিথি সম্বন্ধে একটু তারা জানবেন, আপনি যদি সেই বিষয়ে একটু আলোকপাত করেন। নিশ্চয়ই, আপনি খুব সুন্দর বললেন যে প্রচুর মানুষ আছেন যারা জন্মগ্রহণ করলেন এবং একইভাবে জীবনেরটা চলে গেল একঘেয়ে ভাবে, সেইভাবে কোনো উন্নতি নেই, কোনো সফলতা পেল না, দীর্ঘদিন অতিক্রান্ত হলো, পরবর্তীকালে মৃত্যুবরণও করতে হলো, প্রচুর কিছু না পাওয়া থেকে গেল, জীবন অপরিপূর্ণ রয়ে গেল। সেরকমও কিন্তু প্রচুর মানুষজন আছেন যাদের কিন্তু সেইভাবে এইভাবেই চলে যায়, হয় না সেইভাবে উন্নতি হয় না, বাধা আসে, পায় না তারা সঠিক উপকার বলেন, সঠিক প্রতিকার বলেন, প্রতিবিধান বলেন, এগুলো পেতে গিয়ে বাধা আসে, সেইভাবে হয়ে ওঠে না। এটা কিন্তু সবটাই কপালের লিখন, এ বিধাতা পুরুষের লিখন, এবং যা কিছু আপনার জীবনে ঘটে সে যে বিধাতার লেখা অনুযায়ী মানুষের কর্মের উপর থেকে, কর্ম যদি সুকর্ম করে তার জন্য বিধিলিপি ভালো হয় এবং সে কিন্তু জীবনে সেইভাবে উন্নতি করে, এবং দুষ্কর্ম করলে তার পরিণামও হয় খারাপ।
সুতরাং যেই জন্মগ্রহণ করছেন, যে জীবনে উন্নতি করার যা চিন্তা ভাবনা যেরকম ভাবে এগোচ্ছেন, এটা কিন্তু রাশি চক্রটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা জন্ম ছক এক্ষেত্রে কিন্তু বলে দিতে পারে এই মানুষটার কি একইভাবে জীবনযাত্রা সমাপ্ত হবে, না এর উন্নতি রয়েছে, নাকি এর ভালো অনেক কিছু রয়েছে সে পাচ্ছে না, কোথাও গিয়ে বাধা আসছে, এবং সেই বাধাটাকে যদি যথাযথ প্রতিকার প্রতিবিধান করে কাটিয়ে দিলে দেখা যাচ্ছে যে সেই জাতক বা জাতিকাও উন্নতি করতে পারছে। এটা আমাদের অ্যাস্ট্রোলজারদের কাজ। যারা জ্যোতিষে বিশ্বাসী, যারা জ্যোতিষটা মানেন, তারা কিন্তু তাদের জন্মছকটা ঠিক নির্দিষ্ট টাইমে সিরিয়াস ভাবে, ক্যাজুয়ালি নয়, সিরিয়াস ভাবে জীবনে যাদের উন্নতি করার চিন্তা ভাবনা থাকে তারা কিন্তু দেখায়, এবং তারা কিন্তু সেইভাবে প্রতিকার প্রতিবিধান করে জীবনে কিন্তু বেশ যে বাধাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়া, উন্নতির স্তরে এগিয়ে যাওয়া, এইগুলো কিন্তু তারা করে থাকেন। এবং এই যে আমাদের রাশিচক্রে চন্দ্রের ভূমিকা অনস্বীকার্য। চন্দ্র গ্রহ, এই গ্রহটা এমন একটা গ্রহ, জন্মকালীন সময়ে চন্দ্র যার যে রাশিতে অবস্থান করবে সেটাই কিন্তু তার জন্ম রাশি। 12টা রাশির মধ্যে চন্দ্র যদি ধরুন কারোর মেষ রাশিতে জন্মকালীন সময়ে অবস্থান করছে, তাহলে সেই জাতক বা জাতিকার রাশিটি কি হবে? রাশি মেষ রাশি হবে। চন্দ্র যদি জন্মকালীন সময়ে দেখছেন বৃষ রাশিতে অবস্থান করছে, তাহলে সেই জাতক বা জাতিকার বৃষ রাশি। চন্দ্র যদি জন্মকালীন সময়ে মিথুন রাশিতে অবস্থান করছেন, তাহলে সেই জাতক বা জাতিকার হবে মিথুন রাশি। এইভাবে 12টি রাশি মধ্যে চন্দ্র যেখানে অবস্থান সেই অনুযায়ী কোন জাতক বা জাতিকার কিন্তু রাশি নির্ধারণ হয়। এখন আমাদের শাস্ত্রে রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ বা পঞ্জিকা মতে বর্ণিত আছে চন্দ্র গ্রহই এক একটা তিথির জন্য চন্দ্র গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু তিথিগুলো নির্ধারণ করা হয়েছে। চন্দ্র গ্রহর অবস্থানের জন্যই এই যেমন তিথিগুলো নির্ধারণ করা হয়েছে। যেমন আপনার শুক্লপক্ষ, চন্দ্র যখন বৃদ্ধিপ্রাপ্ত অবস্থা হয় তখন হচ্ছে এটাকে বলা হচ্ছে শুক্লপক্ষ। চন্দ্র যখন ক্ষয় প্রাপ্ত হচ্ছে, দিন 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 ক্ষয় হয়ে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কিছুই দেখতে পাচ্ছি না, ঘোর অন্ধকার, অমাবস্যা যেটাকে বলা হচ্ছে, এটা এই যে তারতম্য, এটা কিন্তু চলে 15 দিন ধরে। সেজন্য শাস্ত্রে আমাদের এখানে নির্ধারিত কি রয়েছে? 15 দিন রয়েছে শুক্লপক্ষ, 15 দিন রয়েছে কৃষ্ণপক্ষ, এবং এটা হচ্ছে আপনার পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে তিথিটা তৈরি হচ্ছে, পূর্ণিমা থেকে অমাবস্যা তিথি পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কৃষ্ণপক্ষ। এবং অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে 15 দিন, সেই তিথিটা হচ্ছে শুক্লপক্ষ। এবার এই যে তিথির মধ্যে প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট দিন, যেমন কি শুক্লপক্ষের পরের দিনটা, প্রথম দিনটা, পরের দিনটা হচ্ছে শুক্ল প্রতিপদ, প্রথম দিনটা হচ্ছে শুক্ল প্রতিপদ, দ্বিতীয় দিনটা হচ্ছে শুক্লা দ্বিতীয়া, তৃতীয় দিনটা হচ্ছে শুক্লা তৃতীয়া, চতুর্থ দিনটা হচ্ছে শুক্লা চতুর্থী, শুক্ল পঞ্চমী। এইভাবে কিন্তু শুক্লপক্ষের 15টা দিন হয়ে যাচ্ছে। অবশেষে আসছে কি? পূর্ণিমা। এবার পূর্ণিমা তিথির পরের দিন থেকে কি হচ্ছে? কৃষ্ণ প্রতিপদ, কৃষ্ণ দ্বিতীয়া, কৃষ্ণ তৃতীয়া, কৃষ্ণ চতুর্থী, এইভাবে কিন্তু অমাবস্যা পর্যন্ত যাচ্ছে। এই চন্দ্রের যে ক্ষয়প্রাপ্ত অবস্থার যে আমরা সাক্ষী হই, যে মহাজাগতিক বিরল ঘটনার যেটা সাক্ষী হই, যে অমাবস্যা সম্পূর্ণরূপে চন্দ্রকে আর দেখা যায় না, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে হতে হতে যখন অমাবস্যা, কৃষ্ণপক্ষে যখন অমাবস্যায় গিয়ে পৌঁছায়, তখন সেই চন্দ্রকে কিন্তু আমরা দেখতে পাই না, তখন তৈরি হয় অমাবস্যা। এখন এই শাস্ত্রে তিথির গুরুত্ব কি, এই চন্দ্রের হ্রাস বৃদ্ধির এটার বা গুরুত্ব কি?
এটা পুরাণে বর্ণিত আছে, সমুদ্র মন্থনকালে অমৃত ভাণ্ড এটা চন্দ্রলোকে রাখা হয়েছিল। চন্দ্র যার জন্য কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত অবস্থা যেটাকে বলা হয়, সেটায় কি হয়, মনের সংযোগ বাড়া, একাগ্রতা বাড়া। চন্দ্রের দিন দিন যত উন্নতি, যে কোনো মানুষের ক্ষেত্রে দেখবেন চন্দ্র যদি শুভ থাকে, সেই জাতক বা জাতিকা জীবনে কিন্তু বহু উন্নতি করে, প্রচুর লোকের সঙ্গে তার যোগাযোগ থাকে। জীবনে কিন্তু ভালো উন্নতি করার জন্য চন্দ্র খুব আবশ্যক। চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, মানুষের মন হচ্ছে নিয়ন্ত্রণকারী গ্রহ হচ্ছে চন্দ্র। মন যত যার স্থির, যে যত ভালো চিন্তা ভাবনা, কল্পনা শক্তি যার প্রবল, ধীশক্তি যার প্রবল, সে কিন্তু জীবনে কার্যক্ষেত্রে কিন্তু প্রচুর এগিয়ে যেতে পারে, জীবনে কিন্তু সে বিজয়ী হয়। যে কোনো কাজে হার না মানার মানসিকতা, মনের একাগ্রতা, সংকল্প শক্তি, এগুলো আমরা কোথা থেকে পাই? এগুলো পাই চন্দ্রের বলবত্তা থেকে। এবার পক্ষান্তরে যদি দেখি অশুভ চন্দ্র, অশুভ চন্দ্র কি করে, মনটাকে নেগেটিভ করে দেয়, হতাশায় পরিপূর্ণতা, এই আমার বুঝি কিছুই হবে না, আমার বোধহয় কোনো উন্নতি নেই। ভালো ভালো স্টুডেন্ট আমি দেখেছি, সামান্য একটু কিছুতে যদি কখনো বাধা পায়, এমন ডিপ্রেশনে যাচ্ছে, যে চেম্বারে আসে তো নিয়মিত দেখতে পাই, এমন ডিপ্রেশন করছে যেন তার আর জীবনে কিছুই হওয়ার নেই। অথচ দেখা যাচ্ছে এডুকেশন লাইফ খুব ভালো, ভালো পড়াশোনা, ভালো মার্কস ক্যারি করে, জীবনে ভালো উন্নতি করার মতো ভালো পড়াশোনা, সফলতার সঙ্গে ভালো পড়াশোনা করেছে। কার্যক্ষেত্রে যখন বাস্তব কি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি যতই পড়াশোনা করুন, আপনার যাই থাকুক, রেজাল্ট কি আসছে। যখন দেখা যাচ্ছে যে সেই ছাত্র বা ছাত্রীটি কার্যক্ষেত্রে গিয়ে সেটাকে ঠিক মতো করতে পারছেন না, স্বাভাবিক মনের মতো জব হচ্ছে না, জব স্যাটিসফ্যাকশনের অভাব পাচ্ছেন, মনে স্থির করতে পারছেন না কি ডিসিশন নেওয়া উচিত, কোন লাইনে যাব, যেই লাইনটায় যাব এটা আমার জন্য সঠিক কিনা, দোনমনো করা, বিভিন্ন বিষয়ে মনোসংযোগ হারিয়ে ফেলা, এগুলো কখন হয়? এগুলোর নেগেটিভ চন্দ্র যদি থাকে তখন হয়। যার ফলে কি হয়, জাতক বা জাতিকাদের মধ্যে হতাশা নিয়ে আসে, মনে করে যে কিছুই বোধহয় হবে না, দেখা যায় তার পরিণামও ভয়ঙ্কর হয়, সে জীবনে চেষ্টা সেইভাবে করতে ছেড়ে দেয়। যারা তার মধ্যে আবার খুব সিরিয়াস, যারা মনে করে না আমাকে জীবনে উন্নতি করতে হবে, ব্যর্থতা লাইফে আসতেই পারে, তার মানে এটা নয় কি সব শেষ হয়ে গেল। তো এখন কি করতে হবে? সেক্ষেত্রে কি ভালো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া। সেই জ্যোতিষী কিন্তু পারে একটা মানুষের হরোস্কোপটাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে তার কোন গ্রহের জন্য তার কোথায় সমস্যা, সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে নির্ধারণ করে, যাতে করে সেই জাতক বা জাতিকা জীবনে এগিয়ে যেতে পারে, তার জন্য উপযুক্ত গাইডলাইন একমাত্র জ্যোতিষী কিন্তু দিতে পারে। সেখান থেকে কিন্তু সেই যে ডিপ্রেশন, হতাশার জায়গা, এইগুলোকে কিন্তু কাটিয়ে উঠে সেই জাতক বা জাতিকা যদি চেষ্টা করে, জীবনে কিন্তু একটা ভালো পজিশন পাবে। সেই জীবনের নাম, সুনাম, সম্মান, প্রতিষ্ঠা, আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা, এগুলো কিন্তু তার জীবনে অটোমেটিক ভালোভাবে এসে যাবে। কখন আসবে? শুভভাবে, যদি ভালোভাবে জ্যোতিষীয় পরামর্শ নেয়, এবং সেটা হতে হবে সিরিয়াসলি, যে বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়ে নিলাম, কিছু একটা বললো শুনলাম, টিভিতে বসে ফোন করলাম, 2 মিনিটে জেনে নিলাম, তারপর জীবন চলছে না, ওইভাবে হয় না। একটা মানুষের প্রচুর কিছু জানার থাকে, দেখতে হয় এরা হরোস্কোপে, সেই হরোস্কোপে সেইভাবে কিন্তু আমরা যাতে করে প্রবলেম গুলো থেকে বের করে সেই মানুষটা যেতে পারে, বহু কিছু দেখার থাকে। যাই হোক, একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম। ব্যাপার হচ্ছে তিথি নিয়ে আলোচনা চলছিল, এবং তিথিটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে আলোচনাটুকু করলাম এটা চন্দ্রের সঙ্গে রিলেটেড, আর তিথিও চন্দ্রের সঙ্গে রিলেটেড। সেই প্রসঙ্গে বলতে গেলে এই যে চন্দ্রের যে তিথিগুলো যে হয়, স্বাস্থ্যকাররা কি করেছে,
30টা তিথি, এগুলোর মধ্যে কিন্তু 15টা শুক্লপক্ষের, 15টা কৃষ্ণপক্ষের তিথি। এই 30টা তিথির সবগুলোকেই কিন্তু শাস্ত্রকাররা শুভ কাজের জন্য পারমিশন দেননি বা লিপিবদ্ধ করে যাননি। এর মধ্যে অনেকগুলো তিথি অশুভ তিথি বলে মানা হয়, আবার অনেকগুলো তিথি খুব শুভ বলে মানা হয়। যে কোনো শুভ কাজ, কখন যাবেন পরীক্ষা দিতে, কি ইন্টারভিউ দিতে, এবং জীবনে কখন শুভ যাত্রাটা করবেন, কখন আপনি আপনার জমি কিনবেন, কোন শুভ সময় কিনবেন, যে কোনো কিছু কিনবেন, কেনাকাটির ক্ষেত্রে কোন তিথিতে কিনলে আপনার জন্য ভালো হবে। আপনি বিজনেস করছেন, আপনার ব্যবসাটা ভালো চলবে তো, মাঝপথে বন্ধ হবে না তো, কোন তিথিতে যদি আপনি বিজনেসটা ওপেন করেন আপনার বিজনেসটা খুব ভালোভাবে এগিয়ে যাবে। এগুলো কিন্তু সবটাই জানায় তিথি। সুতরাং আপনার রাশিচক্রে, আপনার জন্মছকে যে চন্দ্রের অবস্থান আর বাস্তবে গোচরে যে চন্দ্রের যে অবস্থান, সেটা আপনাকে নির্ধারণ করে দেবে কোন তিথিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন তিথিতে আপনি কি করবেন, কোন তিথিতে আপনি করবেন না। সেগুলো কিন্তু সবটাই নির্ধারণ করে দেয় এই তিথিগুলো। তিথির মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি জীবনে চলার পথটা আমাদের কতটা সুগম হবে। এবং প্রত্যেকটা তিথির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটা তিথির একজন করে অধিদেবতা রয়েছেন যারা কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করেন। এবং এই তিথিতে দেখবেন আমরা যখন প্রেডিকশন করি, বলি যে আপনার কি এই তিথিতে জন্ম, এই যে তিথিগুলো, জন্ম তিথিগুলো, সেটাও কিন্তু জন্মকালীন যে আপনার তিথি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার কর্মের সঙ্গেও কিন্তু রিলেটেড। জীবনে যা কিছু কর্ম করবেন সেই তিথি, আপনার জন্ম তিথি, এর সঙ্গে যদি সুন্দরভাবে গাইডলাইন মেনে করা যায় না, দেখবেন সেই তিথিতে শুরু করা কাজটা আপনার জীবনে কিন্তু সফলভাবে ভালো রেজাল্ট এনে দেবে। এবং আগেই বললাম শাস্ত্রকাররা 30টা তিথির মধ্যে প্রত্যেকটাকে কিন্তু শুভ কর্মের জন্য নির্দিষ্ট করে যাননি, তার মধ্যে প্রচুর অশুভ তিথি রয়েছে। বেশিরভাগ শুভ তিথিগুলো কিন্তু আমরা শুক্লপক্ষে দেখতে পাই। আচ্ছা, এ বিষয়ে আলোচনায় আসবো, আপনি একদম হ্যাঁ, সত্যি তাই স্যার। এগুলো আলোচনার তো মানে শেষ নেই, তার কারণ এই যে তিথির ভূমিকা আমাদের মানব জীবনে যে কতটা অপরিসীম, আমি স্টান হলে সেটা শুনছিলাম। আমরা কিছুই জানি না সেটা, সত্যি তাই। আপনারাও অধীর আগ্রহে শুনছেন। তার আগে আমারও একটা দায়িত্ব বা কর্তব্য থাকে যে তার চেম্বারগুলো, এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন বা তার কাছে কিভাবে আসবেন, আমি ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি। যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, আপনারা পেয়ে যাচ্ছেন এই চেম্বারটিতে, রাজপুর চৌহাটি মোড়। যেটা কিন্তু কিভাবে লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি এক্সাক্ট, একেবারে আপনারা যেটা হলো কাজী নজরুল ইসলাম, যেটা কাজী নজরুল মেট্রো স্টেশন থেকে আপনারা নামবেন, নেমেই সামনে অটো স্ট্যান্ড বা বাস আছে, সেই বাস রুট বা অটো রুটে আপনারা কিন্তু এই জায়গাটিতে পৌঁছে যাচ্ছেন। মাত্র 15 মিনিট লাগে এই চেম্বারটিতে পৌঁছাতে, রাজপুর চৌহাটি মোড়ে। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার, এটাও নিজস্ব চেম্বার, আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কাজী নজরুল সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড় হলো প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা হলো রাজপুর চৌহাটি মোড়, সেই জায়গাটা আমি জানিয়ে দিলাম। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার বন্ধুরা পেয়ে যাচ্ছেন। সেটা সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, তাহলে এই জায়গাটিতে আপনারা পৌঁছাচ্ছেন। এবং কবে কবে পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার সন্ধে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন। এবং আরেকটি জায়গা জয়নগরে, সেটাও কিন্তু আপনারা প্রতি মঙ্গলবার পাচ্ছেন। এটিও হলো জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, তাহলে এই বিকেল 5টা থেকে 9টার মধ্যে স্যারকে পেয়ে যাচ্ছেন, প্রতি মঙ্গলবার পাচ্ছেন জয়নগরে। এবং দমদম শিথির মোড়, সেটাও আপনাদের জানিয়ে দিয়েছি, শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া দুর্গাপুরে আপনারা বৃহস্পতিবার পাচ্ছেন, বহরমপুরেও আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তার জন্য অবশ্যই ফোন নাম্বারটিকে আপনারা ব্যবহার করুন। টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু বুকিং করবেন। 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার প্লিজ। আর যারা মিস করছেন অনুষ্ঠানটি, তারা কিন্তু পরপর অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন
সোনার বাংলা চ্যানেলে আপনারা জানেন, সোনার বাংলার যে ইউটিউব সার্চ করলেই কিন্তু এই অনুষ্ঠানটি পরপর আপনারা সেই জগন্নাথ মুখার্জির অনুষ্ঠানটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি টাইমিং গুলো একটু পরে বলছি স্যার, আরেকটু আমরা জেনে নিই। হ্যাঁ, এখন এই তিথিগুলো শাস্ত্রে যেমন শুক্লপক্ষের 15টা তিথিকেই পুজো পাঠ, যে কোনো শুভ অনুষ্ঠান, ক্রিয়াকর্ম প্রভৃতির জন্য নির্দিষ্ট করা হয়েছে। 15টা তিথি শুভ হিসেবে বর্ণনা করা রয়েছে। কৃষ্ণপক্ষে কিন্তু সব তিথিগুলো শুভকর্মের জন্য প্রশস্ত নয়। কিছু কিছু তিথি কিন্তু আবার কৃষ্ণপক্ষে খুব ভালো, ভীষণ উপকারী। যেমন আমরা যদি দেখি ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি, এই তিথিটা কি তিথি? এইটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, অষ্টমী তিথি। এই তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই তিথিতে শুভ কর্ম, যে কোনো কিছু উন্নতিমূলক কর্ম বা আপনি যে কোনো শাস্ত্রীয় কর্ম করার জন্য কিন্তু বিহিত থাকে, ভালো তিথি। আরেকটা মহা গুরুত্বপূর্ণ তিথি যেটা এই ফাল্গুন মাসে, এটা হচ্ছে মহাশিবরাত্রি, শিব চতুর্দশী তিথি এবং অমাবস্যা তিথি। শাস্ত্রে কিন্তু এই অমাবস্যা তিথির গুরুত্ব অপরিসীম। এই চতুর্দশী তিথি, ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথি, এর গুরুত্ব অপরিসীম। আপনার 2-1 মিনিটে বর্ণনা করা যায় না। এই গুরুত্ব বর্ণনা করতে গেলে দিনের পর দিন কেটে যাবে। এই তিথির গুরুত্ব, মাহাত্ম্য, এগুলো কিন্তু সম্ভব নয় পূর্ণ মাত্রায় বলে ওঠা, এতটাই বিস্তারিত এর কিন্তু মাহাত্ম্য। যে কোনো শুভকর্ম এই শিবরাত্রির মহাতিথিতে, যে কোনো অশুভ গ্রহের দোষ, যে কোনো সমস্যা দুর্ভাগ্য দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মহাশিবরাত্রি। এবং পরের দিনেই যে তিথি অমাবস্যা তিথি, এই তিথিটা ফাল্গুন মাসে খুব গুরুত্বপূর্ণ তিথি। আবার কালী পুজো, ধনত্রাস, ওই সময় যে কৃষ্ণপক্ষের যে তিথিগুলো পড়ছে, ধনত্রয়োদশী তিথি, ভূত চতুর্দশী তিথি, দীপান্বিতা অমাবস্যা তিথি, এগুলো কিন্তু শুভ। এই তিথিগুলো কিন্তু বিভিন্ন দোষ, বিভিন্ন সমস্যাগুলো কাটাতে ভালোভাবে স্বাস্থ্য বর্ণনা করা রয়েছে। এবং এই যে তিথিগুলোতে যে কোনো ক্রিয়াকর্ম যদি করা যায়, যে কোনো বাধায় যদি খণ্ডন করার জন্য মনস্কামনা করা যায়, যদি প্রপার ওয়েতে করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আসে, দুর্ভাগ্য দূর হয়। সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে, শুরুতেই যে আলোচনা করছিলাম যে একটা মানুষ জন্মালো, একইভাবে কি লাইফস্টাইল হয়ে প্রচুর মানুষকে দেখি আমরা, জীবন শেষ হয়ে যায়, কিছু সেইভাবে করে উঠতে পারে না। এই দুর্ভাগ্য কাটানোর জন্য কিন্তু এইগুলো খুব ভাইটাল তিথি, উন্নতি করায় কিন্তু এই তিথিগুলো, এই যে মাহাত্ম্য, এই যে ক্ষণ, এই তিথির এই যে মাহাত্ম্য, এগুলোকে আগে বুঝতে হবে। যারাই সিরিয়াসলি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং যাদেরই জন্মছকে কম বেশি দেখছেন যে সমস্যা আসছে, কিছুতেই ভালো হতে চাইছে না, বাধা পাচ্ছেন, তারা কিন্তু এই তিথিগুলোকে কখনো মিস করবেন না। নিজেদের জ্যোতিষ মতে, নিজেদের হরোস্কোপকে প্রতিকার প্রতিবিধানের জন্য এই তিথিগুলোতে প্রতিকার প্রতিবিধান কিন্তু সুন্দর ফল নিয়ে আসে, জীবনে কিন্তু ভালোভাবে উন্নতি করতে সাহায্য করে। সে কারণে বারবারই একটাই কথা বলবো যে তিথিগুলোকে ভীষণ ভীষণ ভাবে গুরুত্ব দেওয়া উচিত। তাহলেই কিন্তু দেখবেন আপনাদের এই যে সমস্যা, দীর্ঘদিন ধরে ডিপ্রেশন, হতাশা করছেন বহু মানুষ রয়েছেন, বহু মানুষ, তারা কিন্তু এই সমস্যাগুলো থেকে ধীরে 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 বেরোতে পারবেন। হয় না বলে কিছু হয় না, মানে ভগবান সমস্যা যদি দেয়, জানবেন সমাধানেরও 100টা দরজা খোলা থাকে। শুধু যে আপনার সমস্যা, শুধু ডিফিকাল্টি, শুধুই প্রবলেম, কোনো কিছু সলভ হবে না এমনটা কিন্তু নয়। আমাদের প্রাচীন জ্যোতিষীরা, প্রাচীন মুনি ঋষিরা যেগুলো লিপিবদ্ধ করে গেছেন, তারা তো দেখেছেন মানুষের এই যে সমস্যা, সংকট, এই মানুষ পড়ে কেন এই সমস্যায়,
মানুষ পরে সমস্যায় তার নিজস্ব কর্মের ভুলের জন্য, সে বিগত জন্মের ভুল কর্মের জন্য হোক, বর্তমান জন্মের অশুভ কর্মের জন্য হোক, তবেই না তার কাছে দুঃখ দারিদ্র আসে, তবেই না সে জীবনের সঙ্গে সংগ্রাম করছে। কিছু তো সমস্যা তৈরি হচ্ছেই তাই কারণে, নিজের কিছু ভুল কর্মের জন্য। সুকর্ম যেমন মানুষকে সৌভাগ্যশালী করছে, জীবনে প্রতিষ্ঠা দিচ্ছে, দুষ্কর্ম তো অনুরূপ ভাবেই না কষ্ট দিচ্ছে। তো দুষ্কর্ম যেমন কষ্ট দিচ্ছে, তখন কি করতে হবে? তখন এইটাকে প্রতিকার প্রতিবিধান সিরিয়াস ভাবে করতে হবে। তার জন্যই তিথির মাহাত্ম্য, এই তিথিগুলোকে কাজে লাগাতে হবে। সত্যি তাই, আমাদের আরো অনেক জানার বিষয় থাকলো। আমরা অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখতে পাবেন। সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবার সকাল 8:10 দেখছেন, এবং লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় এবং শনিবারও দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। আপনারা দেখুন এবং অনুধাবন করুন, অনুভব করুন। নিশ্চয়ই ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক